ক্লাসেস শুরু করতে লাগে। আচ্ছা, লাস্ট ডে আমরা যখন ক্লাসটা করছিলাম তখন আমরা ওই রিপ্রোডাকশন নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে? তো খুব একটা পসিবল হয়নি, জাস্ট বিকজ অফ দ্যাট নেট কানেকশন খুব একটা প্রপার ছিল না। তো যাই হোক, আমি ওইখান থেকে আবার এটাকে কন্টিনিউ করছি আর কি, ঠিক আছে? আজকে ওই জায়গাটা থেকে শুরু করে দেন আমি আমার নেক্সট টপিকে এন্ট্রি করছি। So before entering into it, আমি দেখাচ্ছি। Okay. Hello, guys. হ্যালো গাইজ, দেখো আমি ওটা শেয়ার করছি, লাইক ফার্স্ট ক্লাস। তো দেন গেট কেস অফ রিপ্রোডাকশন, ঠিক আছে? যদি কারো কোনো কথা থাকে চ্যাট বক্সে দিও, হ্যাঁ? ওটা ইয়েতে অ্যাক্সেস কোনো কিছুতে যেও না, চ্যাট বক্সে এসো। Okay. So that first of all, the reproduction, human reproduction mainly জিনিসটা কি? It's a basically a biological process. Okay, it's a biological process in which organisms গুলো can give birth to young similar one itself. ওরা ওদের মতো করেই নতুন কিছু জিনিস বার্থ প্রোভাইড করতে পারে, বার্থ দেয়। তো এটা তো কমন, রিপ্রোডাকশনের ডেফিনেশনটা কমন ডেফিনেশন, বায়োলজিক্যাল প্রসেস ইন হুইচ অর্গানিজমস ক্যান গিভ বার্থ ইয়াং ওয়ান্স, সিমিলার ইয়াং ওয়ান্স। তো সিমিলার ব্যাপারটা শুধুমাত্র ইটস অনলি অ্যাপ্লিকেবল ফর asexual reproduction. It's not applicable for a sexual one, কারণ সেক্সুয়াল ওয়ান আমরা তো সেক্সুয়াল রিপ্রোডাকশন দিয়ে প্রডিউস হই, তো আমরা তো আর দেখতে সেম হই না আমাদের মা বাবার মতো, আমরা জাস্ট কাছাকাছি, বাট নট ইন সিমিলার ওয়ান। বাট ইন কেস অফ এসেক্সুয়াল ওয়ান ওরা তো একদম দেখতে হুবহু সেম হয়। তো ইন কেস এখানে আমার যেটা ডিফিনেশনটা আছে, বায়োলজিক্যাল প্রসেস ইন হুইচ অর্গানিজম গিভ বার্থ টু ইয়াং সিমিলার অর ডিসিমিলার, এই ওয়ার্ডটা আছে, সিমিলার টু ইটসেলফ অর ডিসিমিলার ওয়ান, এভাবে লিখতে লাগবে, তাই না? আমার অ্যাপ্রোপ্রিয়েশন পাবে, ঠিক আছে? তো সবসময় সিমিলার হবেই যে এরকম তো কোনো কন্ডিশন নেই। বাট দিন এই রিপ্রোডাকশনাল কন্ডিশনে অনেকগুলো ইভেন্টস হয়, অনেকগুলো প্রসেস হয়, অনেকগুলো ইভেন্টস হয়। সেই ইভেন্টস গুলো আমরা এখানে ডিসকাস করছি। ফার্স্ট, লাইক গ্যামেটোজেনেসিস। ওকে, ইন কেস অফ গ্যামেটোজেনেসিস কনসেপ্টটা কি? গ্যামেটোজেনেসিস কনসেপ্টটা কি? ফরমেশন অফ গ্যামেটস, সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে ফরমেশন অফ গ্যামেটস। এখন এই ফরমেশন অফ গ্যামেটস যে কথাটা, ফরমেশন অফ গ্যামেটস কনসিডারেবলি কি বলবো, কেন বলবো ওটা? কারণ গ্যামেট হচ্ছে রিপ্রোডাক্টিভ ইউনিট, ইটস এন রিপ্রোডাক্টিভ ইউনিট। সো ইন কেস অফ দ্যাট, যদি আমাদের ওই ব্যাপারটাই আমরা এখানে আনি, সামনে নিয়ে আসি, ফরমেশন অফ গ্যামেটস, স্পার্ম আর ওভাম। এখন আমাদের বলতে পারো যে আমাদের তো হিউম্যান রিপ্রোডাকশনে তো গ্যামেট লাগে না, লাগে, ডেফিনেটলি লাগে, বিকজ স্পার্ম আর ওভামও এক টাইপের গ্যামেটস। তো এদের যে প্রোডাকশন প্রসিজারটা, এটাকে আমরা গ্যামেটোজেনেসিস কনসিডার করতে পারি। ওকে,
Then it's called as insemination. Insemination means what? Insemination মানে কি? যখন সিমেন্টটা মেল বডিতে, সিমেন্টটা যখন মেল বডি থেকে ফিমেল বডিতে ট্রান্সফার হয় থ্রু দেয়ার জেনিটাল ট্র্যাক্ট, ট্রান্সফার অফ স্পার্ম টু ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, তো ওটাই আমরা বলছি কি ইনসেমিনেশন, সিমেন্টটা পাস হয়। এখন এটা ভালো করে বুঝে নেবে, যেটা পরে বলবো আমরা যখন আসবো ক্লাসটার মধ্যে, আমি কন্টিনিউ টার্মগুলো দেবো। Then fertilization, simplest answer, fusion of male and female gametes, that's it. Fusion of male and female gametes, that is called fertilization. যদি বলি যে implantation, implantation মানে কি? এখানে এটা টার্মটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও। ক্লাস 10 এও পড়েছি, ক্লাস 8 এও পড়েছি, একটু জায়গা থেকে ইলাবোরেশন করে আসো। যে যখন একটা মেল আর ফিমেল গ্যামেট ফিউজ হয়, জাইগোট ফর্ম করে, ক্লিয়ার? এখন এই জাইগোটটা ফর্ম হওয়ার পর, রাইট, জাইগোটটা ডেভেলপড হয়, জাইগোটটা ফর্ম তো হলো, এখন ইট উইল স্টার্ট ডেভেলপিং, ক্লিয়ার? তো এখন এই যে জাইগোটটা ডেভেলপ হয়, এটা কি হয়? মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, থ্রু এই অ্যাকর্ডিংলি ডেভেলপড হবে। জাইগোট ডেভেলপটা কি করা হবে? এই অ্যাকর্ডিংলি হবে, দ্যাট ইজ বাই মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। মানে প্রথম যখন সেলটা হয় 2n হয়, রাইট? ফার্স্ট যে সেলটা হয় এটা 2n হয়, 2n থেকে আপ টু 8n, কোন কোন বই 16n অবধি দেওয়া আছে। এই সার্টেন পিরিয়ডটাকে বলা হয় 2n টু 16n টাকে বলা হয় কি? দ্যাট ইজ মরুলা। 16n টু 64n এটাকে আমরা কি বলছি? ব্লাস্টুলা। ওকে, এটাকে আমরা বলছি ব্লাস্টুলা। আর তারপরে 64 এর পরে যাই হবে সেটাকে আমরা বলছি গ্যাস্ট্রুলা। এই তিনটা সার্টেন পিরিয়ডে আমরা এটাকে ডিভাইড করতে পারি, তো মরুলা, ব্লাস্টুলা এন্ড দেন গ্যাস্ট্রুলা। এখন কথাটা হচ্ছে যে মরুলা, ব্লাস্টুলা এন্ড গ্যাস্ট্রুলা কি ওয়েতে ওয়ার্ক আউট করে, কিভাবে এটা ফাংশনস করে, ফাংশনটা কি রকম? দেখো, যখনই সেলটা ফর্ম হয়, যখন আলটিমেট এটা সেল ফর্ম হওয়ার ব্যাপারে আসে, তখন কি হয়? ফার্স্ট 2n হয়, দ্যাট ইজ কি করে 2n হয়? মেল আর ফিমেল গ্যামেটের ফিউশনে। এবার 2n থেকে তো তোমাদের হিসাব মতো কি 2n থেকে 4n, 4n থেকে 8n এইভাবে যাওয়ার কথা ছিল না, আপ টু 8n অবধি একটা একটা করে ডিপারে, লাইক 2n আনইকুয়াল ডিভাইড হয়, তিনটা সেল করে, 3n আনইকুয়াল ডিভাইড হয়, 4n করে, 4n আনইকুয়াল ডিভাইড হয়, 5n করে, 5n আনইকুয়াল ডিভাইড হয়, 6n, মানে এইভাবে করে আপ টু 8n অবধি রিচ করে। এই যে আনইকুয়াল ডিভিশন, এটাকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। আনইকুয়াল ডিস্ট্রিবিউশনকে আমরা কি বলছি? হলোব্লাস্টিক ক্লিভেজ। আনইকুয়াল ডিস্ট্রিবিউশন গুলো আমরা কি বলছি? হলোব্লাস্টিক ক্লিভেজ। এবার তার অ্যাকর্ডিংলি সেটা ডিভিশন শুরু করে, মাল্টিপ্লাই করে, ক্লিয়ার? এইবার যখন ওটা মাল্টিপ্লাই করে, সেটা 8n থেকে 16n, 16n থেকে দ্যাট ইজ নেক্সট ওটা কোথায় যাচ্ছে? 32n, 32 থেকে 64, এভাবে ওটা মাল্টিপ্লাই করা শুরু করে। কথাটা ক্লিয়ার, বোঝা গেছে? এখন এই যখন কন্ডিশনটা এইভাবে ডিভাইড হয় বা এইভাবে মাল্টিপ্লাই হচ্ছে, সেই অ্যাকর্ডিংলি আমরা বুঝতে পারছি যে জিনিসটা কি করে কন্ডিশনালি ডিভাইড হয়। তো কথাটা এতটুকু অবধি ক্লিয়ার আছে? সেখানে যখন ব্লাস্টুলায় যায়, তো ব্লাস্টুলায় কত? অলমোস্ট 69 থেকে 64 অবধি এটা ব্লাস্টুলা কনসিডারেশন আসে। Individual cell of blastula, it's considered as what? Blastocyst. Individual cell of blastula, it's considered as what? Blastocyst. কথাটা বোঝা গেছে? ব্লাস্টুলার প্রত্যেকটা সেলকে আমরা কি বলি? ব্লাস্টোসিস্ট। ওকে, এই ব্লাস্টোসিস্ট গুলো কি হয়? ইউটেরাসের ওয়াল যেটা থাকে, ইউটেরাইন ওয়াল, তার মধ্যে এসে ইমপ্লান্ট হয়, তার মধ্যে এসে লাইক কানেক্ট হয়, অ্যাটাচড হয় ইন দেয়ার ব্লাস্টোপোর রিজিয়ন, ওটাকে আমরা ইমপ্লান্টেশন বলি। এখন কোনো কারণে বা ইন এনি মিনস অর এনি চান্স যদি ওটা ইউটেরাইন ওয়ালের সঙ্গে অ্যাটাচড না হতে পারে, ইউটেরাইন ওয়ালের সাথে যদি অ্যাটাচড না হতে পারে, তখন কি হবে? এটা ইউটেরাসের অ্যাপার্ট অফ ইউটেরাইন ওয়াল, ইউটেরাসের কোনো না কোনো জায়গায় এটা প্লেস হয়ে যাবে, ঠিক আছে? এবং প্লেস হওয়ার পর অ্যাটলিস্ট 1 মান্থ অর 2 মান্থস ওরা প্রেগন্যান্সির কিছু কন্ডিশন শো করবে, সিমটমস শো করবে।
এই যে একটা ফলস প্রেগন্যান্সি শো করা, এই ব্যাপারটাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। মানে ইনস্টেড অফ ইউট্রাইন ওয়াল, if that particular zygote or blastocyst implant in any other place of uterus a part of uterine wall, it's considered as ectopic pregnancy. কথাটা ক্লিয়ার? এইবার এটা কি হবে, কিছুদিন পরে আর যখন নারিশমেন্ট পাবে না, তখন ওই জাইগোটটাকে ডেস্ট্রয় হয়ে যাবে, উভে ওটা থ্রু ইউটেরাইন বেরিয়ে আসবে। মানে ফলস একটা কন্ডিশন ক্রিয়েট হয়। বাট যেহেতু ওটা ইমপ্ল্যান্ট হয়ে যাবে, হরমোনাল অ্যাকশন তো ওয়ার্ক করবেই। তো হরমোন যখন পারফর্ম করবে, তখন অবভিয়াসলি প্রেগন্যান্সি কন্ডিশন গুলো, প্রেগন্যান্সি সিম্পটমস গুলো শো হবে। লাইক এইচসিজি সিক্রেট হবে, হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন, এইচসিজি, হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন, এগুলো শো হবে। ওকে, নেক্সট হচ্ছে গ্যাস্ট্রেশন। গ্যাস্ট্রেশন মানে কি, ওই যখন ইমপ্ল্যান্ট হয়ে গেল তারপরের পার্টটা যেটা হবে একদম আপ টু বেবিটা পারচুরেট হওয়া অবধি, মানে পারচুরেশন মানে বেবি ডেলিভারি হওয়া অবধি যা হবে ডেভেলপিং কন্ডিশনটা, সবটাই হচ্ছে গ্যাস্ট্রুলা। ঠিক আছে, ওই পার্টিকুলার পিরিয়ডটাকে বলা হয় গ্যাস্ট্রেশন। ডেভেলপমেন্ট অফ ফিটাস ইটস কনসিডার্ড এজ গ্যাস্ট্রেশন। ডেভেলপমেন্ট অফ ফিটাস ইটস কনসিডার্ড এজ হোয়াট? Gastration. Next is parturition. What is parturition exactly? Parturition, delivering the fully growing fetus infant. একটা fully growing fetus কে যখন আমরা ডেলিভার করা হয়, ডেলিভারি হয়, ওই ব্যাপারটাকে আমরা কি বলছি? পারচুরেশন। ওকে, ফুললি ডেভেলপড, ফুললি একটা যখন ডেলিভারি হয়, ফুললি গ্রোয়িং মানে গ্রোন ফিটাস ইনফ্যান্ট, এটাকে আমরা কি বলছি? পারচুরেশন। একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে অনেকগুলোই, একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি হয়, একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অনেকগুলো পার্ট থাকে। ইটস লাইক পেয়ার অফ টেস্টিস, accessory duct, accessory gland, and external genitalia. Pair of testes, accessory ducts, accessory gland, and external genitalia. তো সেখানটায় এই যে পেয়ার অফ টেস্টিস কনসিডারটা করলাম বা বললাম আমি, পেয়ার অফ টেস্টিস, পেয়ার অফ টেস্টিস, accessory ducts, accessory gland, external genitalia, এই যে কথাগুলো আমি বলছি, পেয়ার অফ টেস্টিস, কারণ টেস্টিস দুটো থাকে, দুটো লাইক মেল বডিতে দুটো pouch like condition, ball like conditions hold করে, ওগুলো testes. There will be certain accessory ducts are there. Ducts গুলো কি কি? Tetatestis, epididymis, vasa efferentia, urethra, এগুলো পরের পেজে আমি ডায়াগ্রাম গুলো দেখাবো, তখন এগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, so that will be tetatestis, epididymis, vasa efferentia, and urethra. These all are comes under accessory ducts. Whereas accessory glands গুলো কি আছে? Seminal vesicle, prostate gland, bulbourethral gland. Seminal vesicle, prostate gland, and bulbourethral gland. Seminal vesicle, prostate gland, bulbourethral gland. এই যে কন্ডিশন গুলো, seminal vesicle, prostate gland, bulbourethral gland, সেখানটায় অ্যাপার্ট অফ এই তিনটার মধ্যে অ্যাপার্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড বাকিগুলো পেয়ার্ড, একমাত্র প্রোস্টেট গ্ল্যান্ডটাই আনপেয়ার্ড। যে তিনটে গ্ল্যান্ড আছে এখানে, সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্ল্যান্ড, বাল্বোইরেট্রাল গ্ল্যান্ড, এই তিনটের মধ্যে অ্যাপার্ট অফ প্রোস্টেট গ্ল্যান্ড রেস্ট টু গ্ল্যান্ডস আর পেয়ার্ড। অনলি প্রোস্টেট গ্ল্যান্ডটাই কি আনপেয়ার্ড গ্ল্যান্ড। ওকে, আর এখানে এক্সটার্নাল জেনিটালিয়া বলতে কি হয়? পেনিসকে বোঝায়, যেটা এক্সটার্নাল পার্টে বেরিয়ে থাকে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে কি, হিউম্যান টেস্টিস। আমাদের হিউম্যান টেস্টিসটা এক্সট্রা অ্যাবডোমিনাল, মানে লোয়ার অ্যাবডোমেন আপার অ্যাবডোমেন থাকে। তো লোয়ার অ্যাবডোমেন থেকে কি ওটা বাইরের দিকে বেরিয়ে আসে। হিউম্যান টেস্টিসটা বেসিক্যালি এক্সট্রা অ্যাবডোমিনাল, যেটা লোয়ার অ্যাবডোমেন থেকে বাইরের দিকে এক্সটার্নাল পার্টে আউটসাইডে ওটা বেরিয়ে আসছে। ঠিক আছে, এবং ওটা একটা পাউচের মধ্যে থাকে, সেই পাউচটাকে বলা হয় স্ক্রোটাল স্যাক। টেস্টিসটা একটা এক্সট্রা অ্যাবডোমিনাল পার্ট, যেটা লোয়ার অ্যাবডোমেন থেকে বেরিয়ে আসছে, এন্ড এটা ইট লাইজ ইন দ্য স্ক্রোটাল স্যাক, এটা পাউচের মধ্যে স্টে করে। ঠিক আছে, টেস্টিসটা একটা এক্সট্রা অ্যাবডোমিনাল কন্ডিশন, মানে যেটা বডির বাইরে বেরিয়ে আসছে, এন্ড লাইজ ইন দ্য স্ক্রোটাল স্যাক, একটা পাউচের মধ্যে ওটা প্লেস হয়, একটা পাউচের মধ্যে ওটা স্টে করে।
কথাটা ক্লিয়ার? এক্সট্রা অ্যাবডোমিনাল পার্ট, তো এক্সট্রা অ্যাবডোমিনাল কন্ডিশন মানে বডির থেকে বাইরে বেরিয়ে আসছে, ওটা পাউচের মধ্যে স্টে করে। পাউচটাকে আমরা বলছি স্ক্রোটাল স্যাক, যেখানে টেম্পারেচার নর্মাল বডি টেম্পারেচারের রেসপেক্টে প্রায় 2 to 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম থাকে। কেন? কারণ স্পার্মটা তো নর্মালি প্রোটিন মেডেড। কি কি প্রোটিন লাগে, কি আসবে সেটা পরে আসছি। স্পার্ম তো নর্মালি এটা প্রোটিন মেডেড, তো প্রোটিন যখন হিটের রেসপেক্টে আসবে তখন অটোমেটিক এটা কি হয়, ডিনেচার্ড হয়ে যায়, এটা ক্লাস্টার্ড হয়ে যায়। তো যাতে এই ডিনেচার্ড বা ক্লাস্টার্ড ব্যাপারটা না আসে, যাতে ক্লাস্টার্ড বা ডিনেচার্ড না হতে পারে, যাতে ওটা কম্পাইলড বা ওটা মানে কনজুগেট না হতে পারে, যেটাকে বাংলায় বলা হয়, মানে ওরকম যদি না হতে, তখন তার জন্য কি হয়, ওই সার্টিন জায়গার টেম্পারেচারটা কম থাকে, বডি টেম্পারেচার রেসপেক্ট যদি কম থাকে এতটুকু, তাহলে ওই সার্টিন টেম্পারেচারে প্রোটিনটা আর ডিনেচার্ড হবে না এবং স্পার্মটাও ইজিলি প্রপারলি ফর্ম হতে পারবে। ঠিক আছে, তাই ওই সার্টিন জায়গার মধ্যে, স্ক্রোটাল জায়গার মধ্যে টেম্পারেচারটা কি হয়, বেসিক্যালি কম থাকে একটু। তোটা ক্লিয়ার? কিছু কিছু অ্যানিমেলস আছে, কিছু কিছু, নট এভরিওয়ান, ওদের টেস্টিসটা বডির ভেতরেই থাকে। Certain animals testis present inside the body itself, like যেমন কিছু aquatic mammals, elephants and platypus. Aquatic mammals, elephants and platypus, এই তিনজনের মধ্যে কি হয়, ওদের এই তিনজনের মধ্যে ওদের টেস্টিসটা ইন্ট্রা অ্যাবডোমিনাল, মানে দ্যাট ইজ বডির ভেতরেই থাকে, ওরা বডির বাইরে আর এক্সপোজ হয় না। আর সবচেয়ে ইন্টারেস্টিংটা হচ্ছে ব্যাটস। ব্যাটস এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং, কি করে ইন্টারেস্টিং, ব্যাটস এর যে টেস্টিসটা, এটা ডিউরিং রিপ্রোডাকশন পিরিয়ডেই শুধুমাত্র আউটসাইডে ডিসেন্ড হয়, মানে বেরিয়ে আসে। রিপ্রোডাকশন শেষ হয়ে গেলে এটা আবার ভেতরে এন্ট্রি করে যায়। মানে শুধুমাত্র এই পার্টিকুলার জিনিসটা, ব্যাটস এর যে টেস্টিস থাকে, শুধুমাত্র রিপ্রোডাকশন পিরিয়ডই, মানে যখন রিপ্রোডাকশন হবে ওই সার্টেন পিরিয়ডেই শুধুমাত্র কি হয়, ডিসেন্ড হয়, ওটা বাইরে বেরিয়ে আসে। অ্যাপার্ট অফ দ্যাট কি হয়, ওটা বডির ভেতরেই আটকে থাকে। কথাটা বোঝা গেছে? ওটা একটা সার্টেন পিরিয়ডেই শুধুমাত্র ডিসেন্ড হয়, রেস্ট বাকি পার্টে ওরা বডির ভেতরেই থাকে, ওরা ডিসেন্ডিং কন্ডিশনে হয় না, বেরোয় না ওরা। কথাটা বুঝতে পারছো? মানে যখন ওরা রিপ্রোডাকশন পিরিয়ড শেষ হয়ে যাবে, ওটা আবার ভিতরে ঢুকে যাবে, যখন রিপ্রোডাকশন চলে তখনই একমাত্র বেরিয়ে আসে। হিউম্যান একটা ফিটাস, মানে হিউম্যান ফিটাসটা যখন মাদার রুমে থাকে, স্লোলি স্লোলি ডেভেলপড হয়, ওর বডিতে টেস্টিস বেঁচে যেগুলো সবগুলো ফর্ম হয়। কিন্তু যখন ফিটাসটা 7th মান্থে থাকে, 7th মান্থে ফিটাসটা স্লোলি কি হয়, আউটসাইডে, বাইরের দিকে, আউটসাইডে ওটা বাইরের দিকে কি হয়, বেরিয়ে আসা শুরু করে। ঠিক আছে, তো যখন ওটা স্ক্রোটামটা কন্ডিশনালি কি হয়, ওটা ডিসেন্ডেড টু স্ক্রোটাম, ওটা আউটসাইডে বাইরের দিকে বেরিয়ে আসা শুরু করে। কথাটা বুঝতে পারছো? এই যে বাইরের দিকে ডিসেন্ডিং হয়, ওটা 7th মান্থে হয়, ফিটাল ডেভেলপমেন্টের 7th মান্থে গিয়ে ওটা ডিসেন্ড হয়। নর্মালি একটা টেস্টিস কি হয়, ওটা ডেভেলপমেন্ট অনেকদিন হয়, কিন্তু 7th নাম্বার মান্থে যখন ফিটাস ডেভেলপ হয়, 7th নাম্বার মান্থে ওটা লোয়ার অ্যাবডোমেন থেকে বাইরের দিকে বেরিয়ে আসে, ডিসেন্ডিং হয়। যদি কোনো কারণে ওটা ডিসেন্ড না হতে পারে, যদি কোনো কারণে ডিসেন্ডিং না হতে পারে, এটা হয় কেন, ডিউ টু লো টেস্টোস্টেরন লেভেল। ঠিক আছে, যদি ওটা কোনো কারণে বাইরের দিকে বেরিয়ে না আসতে পারে, ডিউ টু লো টেস্টোস্টেরন লেভেল। তো যখন টেস্টোস্টেরন লেভেলটা কম থাকে, টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা কম থাকে, তখন ওটা বাইরে আর বেরিয়ে আসে না। ঠিক আছে, ডিউ টু লো টেস্টোস্টেরন লেভেল ইটস ফেলিওর টু ডিসেন্ড, এটা বাইরে বেরোতে পারে না। এই ব্যাপারটাকে আমরা কি বলছি, ক্রিপ্টোক্রিডিজম, এটাকে আমরা বলি ক্রিপ্টোক্রিডিজম। ওকে, এটা কেন হয়, ডিউ টু লো টেস্টোস্টেরন লেভেল, ফেলিয়ার টু ডিসেন্ড, এটা যখন ডিসেন্ড হতে ফেলিওর হবে, মানে ফেল হবে, যেটা নর্মালি আর ডিসেন্ড হতে পারছে না, ওই ব্যাপারটাকে বলছি আমরা ক্রিপ্টোক্রিডিজম। কথাটা ক্লিয়ার? সার্জিক্যালি রিমুভাল অফ টেস্টিস, যখন আমরা সার্জিক্যালি একটা টেস্টিসকে রিমুভ করে দিই, কোনো অনেক কারণে, এটা ওই প্রোস্টেট ক্যান্সার ট্যান্সার হলে, ওরকম ক্যান্সার বা অন্যান্য কিছু কন্ডিশন হলে ওটা আমরা সবাইকে রিমুভ করতে লাগে। তো সার্জিক্যাল রিমুভাল অফ টেস্টিস ইজ কল্ড এজ অর্কিডেক্টমি। ঠিক আছে, সার্জিক্যাল রিমুভাল অফ টেস্টিস ইজ কল্ড এজ অর্কিডেক্টমি। কখনো কখনো দেখা যায় কিছু কিছু গরু থাকে, হ্যাঁ, দেওয়া আছে, দেখো পেজের মধ্যে দেওয়া আছে ক্রিপ্টোক্রিডিজম, ওটার পেজটা ভালো করে দেখো, দেখো নিচের দিকে ফেলিয়ার টু ডিসেন্ড, ওটা ক্রিপ্টোক্রিডিজম দেওয়া আছে, স্পেলিং ওখানে দেওয়া আছে, বর্ষা।
তো সার্জিক্যাল রিমুভাল অফ টেস্টিস ইটস কল্ড এজ হোয়াট, দ্যাট ইজ অর্কিডেক্টমি। অনেক সময় দেখা যায় কিছু কিছু গরু থাকে, মানে দ্যাট ইজ বুল থাকে, ওদের কি হয়, ওদের টেস্টিসটাকে ক্রাশ করে দেওয়া হয়। টেস্টিসে ক্রাশ করে ওটাকে বুলক, ওই বড় বড় যে গরুগুলো থাকে ওই সময় কনভার্ট করা হয়। দেখবো ওদের বডি অনেক বড় থাকে, ইউপি টিউপিতে এগুলো দেখা যায়, অনেক বড় বড় সাইজের গরুগুলো। তো ওই ওদের টেস্টিসটাকে ক্রাশ করে ওটা কনভার্ট করা হয়, ক্রাশ করে দেন ওদেরকে মানে বুলকে কনভার্ট করা হয়। এই যে প্রসেসটা বলে ক্যাস্ট্রেশন, ওটাকে বলে ক্যাস্ট্রেশন, সিইএস, এটা নেই লিখে নাও, সিইএস, ক্যাস্ট্রেশন। ক্যাস্ট্রেশন, ঠিক আছে, ওটাকে আমরা বলছি ক্যাস্ট্রেশন। ওকে ফাইন, নাও we'll move into next slide. Okay, so next slide is okay, so the next slide is দেখো এবার স্ক্রোটাল স্যাক, মানে যেটা পাউচটা, স্ক্রোটাল স্যাকটা তো নরমাল, ধর এই যদি আমাদের অ্যাবডোমেনটা হয়, এটা থেকে এরকম ভাবে মানে বেরিয়ে আসে, এই যে এটা এরকম করে বেরিয়ে আসে টেস্টিস গুলো থাকা, তো এটা এখানে কানেক্টেড হয়, তো নরমাল এই লেটার সঙ্গে কানেক্ট হয়। এই যে কানেকশনটা যার সঙ্গে এগুলো অ্যাটাচ থাকে, যেটা স্ক্রোটাল স্যাকটা নিচেরটা, আর এই উপর হলো অ্যাবডোমিনাল পার্টটা, এটা অ্যাটাচড হয়। এটা যদি একটা ক্যানেল থাকতে লাগবে তো কানেক্টেড হওয়ার জন্য, এই ক্যানেলটাকে বলা হয় ইঙ্গুইনাল ক্যানেল, ঠিক আছে। দ্যাট পার্টিকুলার লেয়ারের সঙ্গে অ্যাবডোমেনের সঙ্গে এই যে নিচের পোরশনটা যে অ্যাটাচড হয়, মানে যেটা হোল্ড করে হ্যাং করে আছে, এটা যে অ্যাটাচড হয়ে আছে, এই অ্যাটাচমেন্ট কন্ডিশনটাকে, এই জায়গাটাকে, প্রথম জায়গাটা ফার্স্ট কানেক্টরটাকে বলে ইঙ্গুইনাল ক্যানেল। ওকে, ইঙ্গুইনাল ক্যানেল দেখো শেয়ার করা আছে ওটা পেজের মধ্যে, দেখো ইঙ্গুইনাল ক্যানেল। স্পারমাটিক কর্ড, স্পার্ম যেখান থেকে রিলিজ হবে, স্পারমাটিক কর্ড এন্ড এপিডিডাইমিস পাস থ্রু দিস ইঙ্গুইনাল ক্যানেল। Spermatic cord and inguinal epididymis passes through the inguinal canal. Spermatic cord and epididymis pass through the inguinal canal. Spermatic cord and epididymis pass through the inguinal canal. Spermatic cord or epididymis, this passes through the inguinal canal. Spermatic cord or epididymis, this passes through inguinal canal. ডার্টস আর ক্রিমেস্টার মাসল, দুটো মাসল থাকে, কারণ এই যে পার্টিকুলার টেস্টিস গুলো থাকে, দ্যাট ইজ টেস্টিস গুলো পজিশন চেঞ্জ হয় অ্যাজ পার দেয়ার অ্যাক্টিভিটি অর অ্যাজ পার দেয়ার এক্সাইটমেন্ট, দ্যাট ইজ টেস্টিস গুলো ওদের পজিশনটা চেঞ্জ করে। এই যে চেঞ্জ এন্ড পজিশন, টেস্টিস গুলো যে পজিশন চেঞ্জ করে, এটা বলে ডার্টস এন্ড ক্রিমেস্টার মাসলে হেল্প করে, ঠিক আছে। এই যে পজিশন গুলো ওরা চেঞ্জ করে, সেই চেঞ্জটা কে করছে, ডার্টস এন্ড ক্রিমেস্টার মাসল, ডার্টস এন্ড ক্রিমেস্টার মাসল। এই পজিশন গুলো যে চেঞ্জ করার কনসেপ্টটা, এটা কে করছে তাহলে, ডার্টস এন্ড ক্রিমেস্টার মাসল। ওকে, পজিশন অফ টেস্টিস এটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। দেখো এবার একটা ধরো বড় ব্যাগ, বড় একটা প্যাকেট, ওটা হচ্ছে আমাদের স্ক্রোটাল স্যাক, স্ক্রোটাল স্যাকটা, ঠিক আছে, বা স্ক্রোটাম বলতে পারো, যেটাই তোমরা বলো। বড় ব্যাগটা, বড় ব্যাগের ভেতরে ছোট একটা ব্যাগ ঢোকানো আছে, তো ছোট ব্যাগটা হচ্ছে টেস্টিস। তো এখন যদি এই টেস্টিসটা একটা প্যাকেটের মধ্যে এরকম হ্যাং করা থাকে, তো এই যে স্ক্রোটাল স্যাক আর টেস্টিসের কানেকশনটা, এটাকে বলা হয় গুবারনাকুলাম, GUBER
Na gubernaculum. Okay, that is connection of testis and scrotal sac. মানে একটা বড় ব্যাগের মধ্যে ছোট ব্যাগ ঢুকানো থাকলে যেরকম কন্ডিশনটা হয়, বড় ব্যাগটা হচ্ছে স্ক্রোটাল স্যাক, ছোট ব্যাগটা হচ্ছে টেস্টিস, একটার সঙ্গে একটা হ্যাং করে আছে, ওই যে কানেকশন কন্ডিশনটা, এটা কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে, গুবারনাকুলাম। ওকে, এটা অ্যাডাল্টের টেস্টিস ওভাল ইন শেপের হয়, এটা অ্যাডাল্ট টেস্টিস কি হয়, ওভাল শেপের থাকে, অ্যাডাল্ট টেস্টিস গুলো ওভাল শেপের হয়, নরমালি লেন্থ হয় 4 to 5 সেন্টিমিটার, width হয় 2 to 3 সেন্টিমিটার, length around 4 to 5 centimeter, width 2 to 3 centimeter. Each testis, প্রত্যেকটা টেস্টিসের মধ্যে there are certain testicular lobules. একটু কানেক্টিভ আমি আসছি নিচের দিকে, ডায়াগ্রাম দেখো, প্রত্যেকটা টেস্টিসের মধ্যে এই দেখো ব্ল্যাক কালার, আমার কার্সেটটা দেখো ভালো করে, কার্সেটটা যেখানে ঘুরছে, এই যে ব্ল্যাক কালারের কতগুলো প্যাকেটের মধ্যে 1 2 3 4 5 6 7 8, এই যে কতগুলো প্যাকেটের মতো পেপার আছে, these are called as testicular lobules. প্রত্যেকটা each testis contains around 250 testicular lobules. প্রত্যেকটা টেস্টিসের মধ্যে, এখানে দেখো আছে কটা, মানে ছোট একটা, ব্যাপারটা হচ্ছে তুমি টেস্টিসটাকে যতভাবে স্লাইড করবে, কাট করবে, প্রত্যেকটা কাটিং স্লাইডে তুমি একটা করে এরকম টেস্টিসকে কনসিডারেবল পেয়ে যাবে, মানে এরকম ভাবে এক একটা লেয়ারের মধ্যে টেস্টিকুলার লোবিউলস গুলো পাবে। কথাটা ক্লিয়ার? যতভাবে তুমি স্লাইড করবে, থ্রু দেয়ার স্লাইড, তুমি প্রত্যেকটা স্লাইডের মধ্যে কাট করলে তুমি এই টেস্টিকুলার লোবিউলস গুলো ফাইন্ড করতে পারবে। কথাটা বোঝা গেছে? টেস্টিকুলার লোবিউলস, তো টেস্টিকুলার লোবিউলস প্রত্যেকটা স্লাইড কন্ডিশনে ইউ উইল গেট testicular lobules. By that cross sectioning cutting করলে you will get testicular lobules. কথাটা clear? Very good. So that testicular lobules, এটা প্রত্যেকটা টেস্টিসের মধ্যেই থাকে testicular lobules. Each testicular lobules contains 1 to 3, মানে একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটেও হতে পারে। দেখো আবার রেড কালারের কতগুলো পার্ট আছে, তো তিনটে পার্ট, ব্ল্যাক এর মধ্যে দুটো দুটো, এখানে দুটো, আবার এখানে দুটো দুটো, তিনটে দুটো, এরকম ভাবে দেওয়া আছে। তো কোনটাতে একটা থাকতে পারে, কোনটাতে দুটো হতে পারে, কোনটাতে আবার তিনটাও হতে পারে। এই যে রেড কালারের পার্ট গুলো যেটা বলে সেমিনিফেরাস টিবিউলস, তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে, each testis it contains around 250 testicular lobules, right? 250 testicular lobules. Each testis contains 250 testicular lobules. Each testicular lobules contains what? Each testicular lobules contains 1 to 3 seminiferous tubules. 1 to 3 seminiferous tubules. এই টেস্টিসের মধ্যে তিনটে লেয়ার থাকে, টেস্টিস তিনটে লেয়ার থাকে। outermost layer it's called as tunica vaginalis. দেখো দেওয়া আছে, মার্ক করা সুন্দর করে দেওয়া আছে। outermost layer of testis it's called as what? Tunica vaginalis. outermost layer it's called as tunica vaginalis. Okay, then middle part হচ্ছে tunica albuginea. That middle part it's considered as tunica albuginea. Middle part টাকে আমরা বলছি tunica albuginea, and innermost one tunica vasculosa. তাহলে কি দাঁড়াচ্ছে? outermost tunica vaginalis, middle one tunica albuginea, and the innermost tunica vasculosa. তিনটে লেয়ার হয়, রাইট? এইবার দেখো, তো আমি বললাম 250 অ্যারাউন্ড টেস্টিকুলার লোবিউলস থাকে, যার মধ্যে এক থেকে তিনটে করে সেমিনিফেরাস টিবিউল থাকে, রাইট? সবগুলো সেমিনিফেরাস টিবিউল এক জায়গায় কম্পাইলড হয়ে এটা নেট লাইক অ্যারেঞ্জমেন্ট করে। দেখো মিডলের কোর পার্টটা নেট লাইক অ্যারেঞ্জমেন্ট করে, যাকে আমরা বলছি কি রেটে টেস্টিস। ওকে, এক জায়গায় এটা কোর অ্যাটাচমেন্ট করে বা কোর কম্পাইল করে, এটাকে আমরা বলছি রেটে টেস্টিস। নাম্বার অফ seminiferous tubules compiled together in single middle part, এটা মানে নেট লাইক অ্যাপিয়ারেন্স, দিস কল্ড এজ রেটে টেস্টিস। যেগুলো থেকে আবার কতগুলো লিংক লাইন বেরিয়েছে, কতগুলো টেস্টিস থেকে আবার কতগুলো এরকম লাইন বেরিয়েছে which connects with epididymis.
তো যে লাইনগুলো বেরিয়েছে রেটেরিস থেকে এদের বলা হয় ভাসা এফারেন্সিয়া। এই রেটেরিস থেকে যে লাইনগুলো বেরিয়েছে, যে ক্যানেলগুলো বেরিয়েছে, ওগুলো বলা হচ্ছে কি ভাসা এফারেন্সিয়া। ভাসা এফারেন্সিয়া। এবং কানেক্ট হয় কার সাথে? এসে এপিডিডাইমিসের সাথে। কানেক্ট হয় কার সাথে? এপিডিডাইমিসের সাথে। এপিডিডাইমিসের তিনটে পার্ট, একদম উপরের পার্ট হলো হেড, মিডল পার্টটা বডি, আর নিচের পার্টটা টেল। হেড অফ এপিডিডাইমিস ইজ কল্ড এজ ক্যাপিউট এপিডিডাইমিস। এপিডিডাইমিসের হেড পার্টটাকে বলা হয় ক্যাপিউট, হেড পার্টটাকে বলা হয় ক্যাপিউট, মিডল পার্টটা বা বডি পার্টটাকে বলা হয় কর্পাস। হেড পার্ট is considered as caput, middle or body part is considered as corpus. Caput, middle or body part is corpus, and the tail part is called as cauda epididymis. Tail part it's considered as cauda epididymis. Caput epididymis, corpus epididymis, and cauda epididymis. ঠিক আছে? এটা গিয়ে আবার যে ক্যানেলের সাথে কানেক্ট হয় এই এপিডিডাইমিসটা হলো ভাস ডিফারেন্স। ঠিক আছে? এটা গিয়ে আবার যার সঙ্গে কানেক্ট হয় ভাস ডিফারেন্স। তো এই করে এদের মধ্যে আছে, দেখো সাইডের ডায়াগ্রাম আছে, টেস্টিস লেখা আছে, তার নিচে স্ক্রোটাল স্যাক মানে স্ক্রোটাম দেওয়া আছে, আসেনি রোটাম দেওয়া, ওই স্ক্রোটাম হবে। দুটোর মধ্যে যে কানেক্টরটা হলো গুবার্নাকুলাম। ঠিক আছে? তো এইভাবে করে আমরা প্রত্যেকদিন দুটো দুটো স্লাইড মানে এরকম করে দেখলে মানে কন্টিনিউ করলে আমাদের আশা করি এগুলো মানে এই মানে উইকেন্ডে যতদিন ক্লাসে আমরা কন্টিনিউয়াসলি ঢুকতে না পারবো, আমাদের রিপ্রোডাকশনের এই ইউনিটটা শেষ করে নিতে পারবো। দেন আমরা, কারণ জেনেটিক্স পার্টটা ইট নিডস বোর্ড এন্ড অল, এটা এইভাবে সম্ভব না, জেনেটিক্স ওই রকম করে পসিবল না। তো হোপফুলি আমরা জেনেটিক্স পার্টটা শেষ করে নেবো এখানে, দ্যাট ইজ রিপ্রোডাকশনাল যতগুলো টপিক আছে আমরা শেষ করে নিতে পারবো। দেন বন্ধটা খুললে আমরা ওই জেনেটিক্স এন্ড অল সর্ট অফ থিংস শুরু করে দেবো, ইট বি ইজিয়ার। তো এই হচ্ছে আমাদের কন্ডিশনস গুলো। সো কাইন্ডলি তোমাদের যদি কোনো কন্ডিশন বা কোনো কিছু বুঝতে অসুবিধা লাগে তুমি আমাকে ওই হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে ওখানে মেসেজ করো, আমি সেখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ইভেন এই দুটো স্লাইডও আমি ওখানে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো কোনো কন্ডিশন থাকলে। আর যদি কোনো রকম কোনো ডাউটস থাকে তো আমার জিজ্ঞেস করতে পারো হোয়াটসঅ্যাপের মধ্যে। ঠিক আছে? আর এখানে নেক্সট আমি ওটা যাব পরে, এটা আমি দিয়ে দিচ্ছি, স্লাইড দুটো দিয়ে দিচ্ছি, তুমি স্লাইডটা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আমি মিটিং এন্ড করছি, তোমরা ওখানে এসে কানেক্ট করতে পারো।